সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ যাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, ডক্টর ফয়জুল হক, বাংলাদেশ জামায়াত ইসলামী নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 1 আসনের 11 দলীয় প্রার্থী, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ইন্টারন্যাশনাল ইউথ লিডার। আপনাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনায় যাব। আমি নাসির উদ্দিন অসীম আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি হয়েছে এবং এই 2 বছর এসে আমরা দেখি যে জুলাই নিয়ে নানান ধরনের নেতিবাচক মন্তব্য হচ্ছে, নানান ধরনের নেতিবাচক প্রচারণা, এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিও এসেছে। তিনি ঘোষণা দিয়েছেন। আসলে জুলাই আসলে এ ধরনের আলোচনা কেন উঠে আসে? একই সঙ্গে আমি আরেকটা বিষয়ে প্রবর্তন করছি, যেটি আজকে জামায়াত ইসলামের একজন সংসদ সদস্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নৈতিকভাবে একজন সংসদ সদস্য বা জনপ্রতিনিধির এই কার্যক্রমে জড়িত থাকলে কি ধরনের শাস্তির বিধান রয়েছে, মানে সংসদীয় বিধানটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা আছেন তারা এবং দর্শক শ্রোতা যারা আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আমরা যে একটা অবস্থার মধ্যে পড়েছিলাম এবং তার মধ্যে থেকে একটা উত্তরণ ঘটেছিল। যারা তাতে আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আহত যারা আছেন তারা, তাদের পরিবার, এবং শহীদ যারা হয়েছেন তাদের পরিবার, তাদেরকে সমবেদনা জানাই। এখন কথাটা হচ্ছে যে আমরা ওই যে ঘা আপনার মনে করেন যে শুকোয় তো শুকোয় না, এমন একটা অবস্থা। তো সে ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী যখন হয় তখন আমরা কোনো না কোনো কথা বলি, তখন সেটা একটা আলোচনার মধ্যে আসে। কিন্তু কথাটা হচ্ছে যে এটাতে মনে করেন যে জুলাই আপনার সনদের কথা বলা হয়, জুলাইয়ের স্মৃতির কথা বলা হয়, জুলাইয়ের কমিটমেন্টের কথা বলা হয়। কেউ এটার পক্ষে আছে, কেউ বিপক্ষে আছে, এই ধরনের অনেক বক্তব্য রাজনৈতিকভাবে আসে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার দলের যিনি প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তিনি বলেছেন, খুব স্ট্রেস দিয়েই উনি বলেছেন যে জুলাইয়ের যে চেতনা তার থেকে এক বিন্দুও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সরকার বিচ্যুত হবে না। এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে মনে করেন যে সমস্ত কিছুই কিন্তু পালন করা হবে। কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে আপনার দ্বিমত ছিল, ভিন্ন মত ছিল, আমি এভাবে চাই না, আপনি ওভাবে চান, আপনার মতো তো সব কিছু হবে না, আমার মতো সব কিছু হবে না, কিন্তু একটা সেটেলমেন্ট আসবে এবং সেটা পার্লামেন্টে আলাপ আলোচনার মধ্যে দিয়ে হবে। আমরা যেহেতু সংসদীয় গণতন্ত্রের দেশে আমরা বাস করছি, অতএব সেটা সংসদীয় সিদ্ধান্ত নেবে। এটা হলো গিয়ে একটা বিষয় আছে। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলছেন, আমি খুব সংক্ষেপ করবো কারণ আমাদের আলোচক অনেক বেশি আছে। জামাত ইসলামের একজন নেতার বিষয় নিয়ে আমি একজন সংসদ সদস্য, উনি যে সংসদ সদস্য আমি সেটা জানতাম না। আমি ভেবেছি হয়তো উনি নির্বাচন করেছেন, উনি নির্বাচন করেছেন, আমি হয়তোবা এটুকু ভেবেছি, কিংবা উনি হয়তোবা আপনার জামাত ইসলামের একজন নেতা। এগুলো ব্যক্তিগত বিষয়। কিছু কিছু বিষয় আছে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আপনি যখন একটা মিথ্যাকে আরেকটা মিথ্যা দিয়ে আড়াল করতে যাবেন তখনই দেখা গেছে যে টুইস্টিং অনেকগুলো স্টোরি চলে আসবে। উনি একবার বলেছেন যেটা AI দিয়ে করা হয়েছে, দ্যাট ইজ টার্নড আউট টু বি দ্য ফলস ওয়ান, মানে রিবার্ডারটা আছে। আবার উনি অ্যাডমিট করেছেন যে এটা অনেক আগের। তো যে ভদ্র মহিলার সে সময় ওনার বয়স 15 বছর, ওই একটা জায়গায় কিন্তু আমার আপত্তি। সেটা হচ্ছে যে 15 বছর মানে অপ্রাপ্ত বয়স্ক কোনো নারীকে কিংবা মেয়েকে আপনি কি বিবাহ করতে পারেন? রাজনৈতিকভাবে সচেতন যদি হন আপনি, সেটা আপনি পারেন না। ওটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ। সেই অপরাধে উনি দোষী সাব্যস্ত হতে পারেন। উনি যদি অ্যাডাল্ট হতেন ভদ্রমহিলা তাহলে ভিন্ন কথা ছিল। আপনি মনে করেন যে পার্সোনাল লাইফ নিয়ে আমার মনে করেন যে বলার আমি মনে করি না যে কোনো কিছু আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ভিডিওগুলো আসছে, যে ইনফ্রিঞ্জমেন্ট অফ প্রাইভেট লাইফ, না প্রিভিসি বলে তো তাহলে দেশে কোনো কিছু নেই। তাহলে আমরা এখনও কিন্তু পাই যে ওই যে NTMC না কি যেন এ ধরনের কথাবার্তা, এগুলি বিগত সরকারের সময়ও ছিল। চরিত্র হরণের কথা বলেন বা যে কথাই বলেন, তাহলে এটা এখনও কেন বিদ্যমান থাকবে? আর এই যে জামাত নেতার এই বিষয়গুলো এতদিন পরে আসলো কেন, তাই না? তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আইনে একটা আসা উচিত, আপনার স্ট্রিক্ট অ্যাপ্লিকেশন আসা উচিত। 1 2
কেউ যদি ঠিক আছে আইনের কোনো ব্যত্যয় ঘটিয়ে থাকেন, আইন বলতে কোনটা, আমি আপনার সাইবার কিংবা আপনার মনে করেন যে রাইট টু প্রিভিসি যেটা আমরা বলি, যেটা সেটা প্রাইভেট লাইফ, ব্যক্তিগত অধিকার, সেটা এক জিনিস। আরেকটা জিনিস আছে মনে করেন যে আপনি কাকে বিবাহ করিতে পারিবেন কিংবা পারিবেন না, তাই না? আর পলিটিক্যাল একজন লিডার যদি হয়ে থাকেন তাহলে আপনার সে ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন দেশে আছে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন তারা দেখা গেছে যে আপনার পদত্যাগ করেন, স্টেপ ডাউন করেন। আপনার বাড়ি ভাড়া নিয়েই মনে করেন যে ব্রিটেনে মনে করেন একজন এমপি যে 600 পাউন্ড আপনার বাড়ি ভাড়া, উনি দেখিয়েছেন যে 650 পাউন্ড কিংবা 700 পাউন্ড। এই যে মাইনর ডিসক্রিপেন্সি যেটা, এটা নিয়েও দেখা গেছে যে আপনার পদত্যাগ করেছেন। রেল দুর্ঘটনা ঘটেছে ভারতে, মনে করেন যে আপনার প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী সম্ভবত, তিনি নিজে পদত্যাগ করেছেন। তা আমাদের এদিকে এই ধরনের নজির নেই। তো আমি মনে করি যে এখানে এই ধরনের নজির তৈরি হওয়া উচিত এবং রেগুলেশনসটা ওভাবেই করা উচিত যেন আপনার সবাই অ্যাকাউন্টেবল। আর পাবলিক প্রতিনিধি যারা, জনপ্রতিনিধি যারা, তাদের তো দায়িত্বটা অনেক বেশি, কারণ ওনারাই তো সোসাইটিকে মেসেজটা দেবেন, তাই না? তবে একান্তভাবে যদি কোনো ব্যক্তিগত বিষয় হয় তাহলে আমি বলবো যে মানে এভরিওয়ান শুড বি প্রোটেক্টেড ফ্রম রাইট অফ প্রাইভেট ল, বা আপনার মনে করেন যেটাই হোক ইনফ্রিঞ্জমেন্টটা যেন না হতে পারে। এই যে ভিডিওটা তাহলে কিভাবে আসলো বা কারা আপনার মনে করেন যে প্রচার করলো, উনি যখন নির্বাচন করেছেন তখন কেন সেটা আসেনি, এতদিন পরে কেন এসছে, এটা রিসেন্ট ঘটনা মনে হয় কিছু বলে একবার বলা হচ্ছিল না, না, 2023 এখানে সালে, এই জন্য পরবর্তীতে আমরা এটা confuse এখন ঘটনাটা recent। দুটি ভিডিও এসেছে এআইটা আলাদা করে। মনে করেন এখন দেখা যাচ্ছে না তৃতীয় একজনও আছে যে ওনার স্ত্রী হিসেবে দাবিদার বা এই ধরনের ঘটনা। তা আমার কথাটা আছে যে এই ধরনের ঘটনাগুলো যেন না হয়। তবে এই যে চরিত্র হননের বিষয়গুলো, এগুলি মনে করেন যে সোসাইটিতে রং মেসেজ দেবে। জি, আমি একটু জামাত ইসলামের কাছে যাই। ডক্টর ফয়জুল হক, জামাত ইসলামী যেহেতু একটি ইসলামী আন্দোলন করে, তার এক ধরনের প্রচারণা রয়েছে নৈতিক জায়গা থেকে। জামাত ইসলামের একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, এর আগে আমরা আরও দুজন জনপ্রতিনিধির নামে অর্থের বিষয়ে একটা অভিযোগ আমরা দেখেছিলাম, যে জামাত ইসলামের একজন জনপ্রতিনিধি নামে এই ধরনের অভিযোগ বা তার এ ধরনের ভিডিও আসাটা আসলে কতটা যুক্তিসঙ্গত, বা এটি আসলে দল যদিও বলেছে যে এটি ব্যবস্থা নেবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে আমাদের অভিভাবকতুল্য, আমাদের ব্যারিস্টার অসীম ভাই। তিনি তো অসাধারণভাবেই বক্তব্য রেখে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে দলমতের ঊর্ধ্বে উঠেই কয়েকটা পয়েন্ট এখানে কিন্তু তিনি বর্ণনা করেছেন, যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। জামাতের প্রতিনিধি হিসেবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আজকের এই ঘটনাটা কেন হলো, আমি মনে করি এই ঘটনাটার প্রেক্ষাপটটা সম্পর্কে আমাদের সবার আগে জানতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যক্তির অপরাধকে আমি আড়াল করার কোনো পক্ষপাতই না। সে যদি অপরাধ করে থাকে, সেটা যদি সত্যিকার অর্থেই প্রমাণ হয়, তাহলে জামাত ইসলামী একমাত্র সংগঠন যারা সর্বাগ্রে এটার সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। এটা আমি আপনাকে আজকের কমিটমেন্ট এখানেও দিয়ে গেলাম, এবং তাদের পেজে আমি এই ইনফরমেশন ইতিমধ্যেই পেয়েছি যে তারা সত্যতা যাচাইয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তারাও কিছুটা কনফিউজড যে কী ঘটনা ঘটেছে। পত্রপত্রিকায় একরকম আসতেছে, ভিডিও একরকম দেখতেছে, কিন্তু আমি যতটুকু দেখতে পেয়েছি পত্রিকার একটা ইনফরমেশন থেকেই, দৈনিক ইত্তেফাকের আজকের, তারা এই ফুটেজটা আপনি দেখতে পাবেন যে যেটা বলা হচ্ছে যে 23 সালের, আবার বলা হচ্ছে যে রিসেন্টলি 26-এর। এই 23-এর ভিডিও এবং 26-এর ভিডিও তারা ড্রেস কোড, বেডশিট, রুম, লোকেশন, পার্লামেন্টের কার্ড হিসাবে তারা শনাক্ত করে বুঝিয়েছেন যে এটা মূলত নির্বাচনের পরবর্তী ভিডিওটাই 2-3টা অংশে হয়তো তারা ছেড়েছে। কখনো কোনো গ্রুপ রুমে ঢুকেছে ওই অবস্থার ভিডিও, কখনো হয়তো ভিতরেরটা, যেটাই হোক না কেন, হোয়াট এভার। আমরা জানি না যে আসলে তাদের ওই রুমে যাওয়ার পিছনের কারণটা কি ছিল, বিবাহ বহির্ভূতভাবে গিয়েছেন না বিবাহ পরবর্তী সময়ে গিয়েছেন। কিন্তু যেটা মিডিয়ার সামনে স্টেটমেন্ট দেখেছি, সেখানে দুইজন স্ত্রী আলাদা আলাদা বক্তব্য দিয়ে বলেছেন যে আমি তার দ্বিতীয় স্ত্রী, আর প্রথম স্ত্রীও বলেছেন আমি তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী সম্পর্কে সে অবগত। এবং হাজব্যান্ড সে নিজে আবার বলছেন, প্লাস যে মেয়ের বাবা যিনি শ্বশুর এই এমপি সাহেবের, তিনিও আবার বলেছেন যে আমার মেয়ের সাথে তার বিবাহ হয়েছে। তার মানে যদি এটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, আইন কানুনের জায়গা থেকে, এটা যদি দ্বিতীয় বিবাহ অ্যাকর্ডিং টু ল সঠিক হয়ে থাকে, সেটা নিয়ে আমার আপনার কারো মন্তব্য করার কোনো সুযোগ নেই। তারপরেও একটা মন্তব্যের সুযোগ আছে। আপনার জন্য যে ড্রেসটা মানানসই, আমার জন্য সেটা অনেক জায়গায় মানানসই না। আমার জন্য যেটা সুন্দর, আবার ওনার জন্য সেটা সুন্দর নাও হতে পারে। বয়স, রাজনীতির
প্রেক্ষাপট, তার দল, এই সব কিছু বিবেচনা করে যখন মানুষ না চলে তখন তাকে এ ধরনের সমস্যায় পড়তেই হবে। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশ জামাত ইসলামী কখনোই এই ধরনের কোনো আমি ব্যক্তি যদি ফজলকে একটা প্রশ্ন আমরা করি যে বাংলাদেশ জামায়াত ইসলামী হয়তো ব্যবস্থা নেবে, কিন্তু উনি একজন সংসদ সদস্য, উনি তো আসলে যখন মনোনয়ন দাখিল করেছে তখন তো তথ্য দিয়েছেন, এই স্ত্রীর সম্পদের কোনো তথ্য তিনি তখন দিয়েছিলেন তবে কিনা? এখানে- আবার এটি এখানে- পরবর্তীতে বিবাহ হলো তো তার একটি সুনির্দিষ্ট আমি কিছু সেজন্য থাকা বলছি উচিত। যদি ইত্তেফাকের রিপোর্টটা সত্য হয়, আমি কিন্তু নিজে ওখানে উপস্থিত নাই, আমার কাছে এমন কোনো যন্ত্র নাই যা দিয়ে সবার সবকিছু দেখা আপনিও তো সম্ভব। জামাতের একজন আমি সেই জায়গা থেকেই প্রার্থী বলছি, ছিলেন, আমি আপনারা যেহেতু- জানতেন কিনা আমি তার দ্বিতীয় ইত্তেফাক স্ত্রী থেকে আছে? বলছি, ইত্তেফাক থেকে যদি কথাটা সত্য হয় যে পার্লামেন্ট ইলেকশনের পরে এই স্ত্রী তার হয়েছে বা এই জায়গাটার ঘটনা আগে মানে এই সময় হয়েছে, তাহলে বিবাহ তো তার হয়েছে পার্লামেন্ট ইলেকশনের পরে। তো পার্লামেন্ট ইলেকশনের পরে যদি কারো বিবাহ হয়ে থাকে সেটা তার স্বাভাবিকভাবেই তার ওইখানে তথ্যের ভিতরে থাকার কোনো যুক্তিকতা নেই, নেই। কিন্তু দল তো আবার জানবে। আরো কিছু জিনিস আমি দেখেছি, যেমন বায়োডাটা, আমাদের অনেকেই বায়োডাটা আপডেট করেন, যেমন বিবাহের 5 দিন পরে একটা বায়োডাটা সংগ্রহ করা হয়েছে, ওখানেও স্টিল মেয়েটার লেখা আনম্যারিড, হয়তো সবাই ওটাকে প্রচার করছে আনম্যারিড কেন? আরে বায়োডাটা তো আমাদের দেশে 2 বছর পরেও অনেকে আপডেট করে না। আমার স্ত্রীর উদাহরণ দিয়ে বলছি, আমি তখন মালয়েশিয়াতে, আমরা এখান থেকে বিবাহ করেছি, আমি তাকে নিয়ে মালয়েশিয়াতে যাচ্ছি, কনফার্ম হচ্ছে, কিন্তু তার পাসপোর্ট, আগের পাসপোর্টে তো আনম্যারিড লেখা। এখন সেই অবস্থায় তাকে তো বিদেশে নিতে হবে, তখন সে কিভাবে যাবে? এখন ফ্লাই করতে গেলে অনেক সময় আপনার ডাটা কানেকশন সবকিছুতেই থাকতে পারে। আমি এটাকে তাকে কোনো অবস্থাতেই আমি পক্ষপাতী করে তার পক্ষে কোনো ধরনের সাপোর্ট দিতে এখানে আসি না। আমি যেটা যেতে চাই সেটা হচ্ছে যে জানা উচিত যে এই লোকের অপরাধের আসলে লেভেলটা কোথায়। যদি তার অপরাধের লেভেলটা এমন হয় যে একজন সংসদ সদস্য কর্তৃক হওয়া উচিত নয়, তাহলে তার জন্য যে শাস্তি হবে সেটা বিএনপির একজন পার্লামেন্টারি করলে তার জন্য সেটা হবে, সেটা সাবেক ফ্যাসিস্টের কোনো আমলে কিছু হলেও সেটা হবে। তবে বাংলাদেশে এটাও দেখেছি, ধরেন মামুনুল হক সাহেবের কেচ্ছা শেখ হাসিনার মুখ থেকে পর্যন্ত সংসদে বর্ণনা হয়েছে। যদিও আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই, এবার সংসদে কোনো একজন এমপি কথা প্রসঙ্গে তুলতে গিয়েছিলেন, ওই সময় ওই সাবজেক্টটা স্টপ করে দিয়েছেন। তো এই যে জায়গাটা আপনার নষ্ট করা, আমি সবচেয়ে অসীমের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের পার্সোনাল লাইফের একটা গ্যারান্টি এবং আইন থাকা দরকার। আমি সে এই জামাত, কথাটাই বলতে চাচ্ছি। হ্যাঁ সেটা জামাত ভিডিওটা হোক, করলে কে? সেটা জামাত হোক এবং বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, এটা বিষয় না। আপনি দেখেন, যদি ধরে নেন জামাতের এই ব্যক্তি অপরাধী এবং তাকে জামাত অবশ্যই শাস্তি নিশ্চিত করবে, আমি শিওর, যদি সে অপরাধী হয়। তবে এটাও বলছি, যদি অপরাধটা তার জন্য হয়, ব্যক্তি ওই ব্যক্তির জন্য যে আইন, আমার জন্য সেই আইন এক কিনা, একজন নায়ক নায়িকা কিংবা শিল্পীর জন্য এক কিনা। কিন্তু যদি আমরা মিডিয়াটাকে অতিরিক্ত উচ্ছ্বাসিত কখনো দেখি কোনো দাড়িওয়ালা কিংবা টুপিওয়ালার জন্য একরকম, আর একই জায়গায় কোনো একজন নায়ক নায়িকা বাসার ভিতরে বাচ্চা কাচ্চাও হয়ে যাচ্ছে হয়তোবা, আমরা জানি না ডকুমেন্টস কোথায়, বিয়ে কোথায়, সার্টিফিকেট কোথায়, সে নিয়ে মিডিয়ায় কিছু আসলে লাড়াচাড়া আছে কিনা। তারপরেও বলছি কেন, ওই যে টুপির কারণে, দাড়ির কারণে তাকে সতর্ক থাকতে হবে, যেমন রাজনীতিবিদ হিসেবে আমাকে যেমন সতর্ক থাকতে হবে, ওনাকেও থাকতে হবে, এটা সত্য। কিন্তু আইনের ভাষায় কিন্তু আমার এটা কিন্তু কোনোভাবে ফাঁক দেওয়ার সুযোগ নেই। মনিরা স্বামী, আমরা আপনার কাছে যেতে চাই। আমরা দেখি যে এই নির্বাচনের পরবর্তীতে এনসিপির বিভিন্ন প্রার্থীদের নামে অভিযোগ এসেছে, জামাত ইসলামের প্রার্থীদের নামও নানান ধরনের অভিযোগ আসছে। এবং একই সঙ্গে যেটি আসলে ফজলক বললেন যে মিডিয়া ফ্রেমিং করা, জুলাই আসলে এই ধরনের ফ্রেমিংটা আসলে বেড়ে যায় কিনা জুলাইকে কেন্দ্র করে, বা জুলাই অভ্যুত্থানের যে শক্তিগুলো আছে তাদেরকে এক ধরনের ফ্রেমিং করার চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে কিনা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সম্মানিত সহ আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, এখানে জুলাই আসলে ফ্রেমিং বাড়ার থেকে আমার কাছে বিষয়টা এরকম করে আমি দেখতে চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ই আপনারা যদি দেখেন যে এই ডেলিবারেটলি জুলাইকে নিয়ে নানান ধরনের অপপ্রচার কিন্তু এটা হচ্ছে, এবং এটা একেবারে পারপাসিভলি হচ্ছে, কিছু কিছু মিডিয়া হাউস থেকে হচ্ছে। আমি যদি নাম, এখন আগে বলতাম না নাম, এখন আমি নাম বলি, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া আছে, যদি পাবলিক যদি বুঝতে পারবে না অনেকেই, বসুন্ধরা মিডিয়া আর কি, তারা তো নানানভাবে আসলে তাদের যতগুলো পত্রপত্রিকা আছে সেটা দিয়ে আসলে আওয়ামী লীগের এবং অর্থাৎ পতিত সরকারের একটা প্রোপাগান্ডা মেশিন হিসেবে তারা কাজ করছে। সেটা জুলাইয়ে যারা সামনের সারি ছিল তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে এই যে অভিযোগ, বারবার করে দেখবেন বড় বড় করে লেখা আছে যে অমুকের বিরুদ্ধে অভিযোগ। আপনারা সাংবাদিক, আপনারা জানেন যে শুধু অভিযোগের ভিত্তিতে আপনি একটা হেডলাইন করে ফেলতেছেন, মানে এখানে কারোর কোনো বক্তব্য নাই, কোনো যারা আসলে এর সাথে জড়িত
তাদের কোনো বক্তব্য নাই। সুতরাং আপনার রিপোর্টটা আসলে কতটুকু কংক্রিট হচ্ছে কিন্তু আপনি কিন্তু একেবারে ছাপিয়ে দিচ্ছেন, এবং এটা কিছু কিছু অনলাইন মিডিয়া আছে সেগুলো খুব ভালোভাবে প্রচার করছে। মানে জুলাইয়ে যারা সম্মুখ সারির বা জুলাইয়ের সাথে সম্পৃক্ত তাদের নিয়ে কোনো একটা অভিযোগ হলেই সেটা খুব মুখরোচক হয় এবং সেটা প্রচার করতে অনেক সুবিধা। এরকম এক ধরনের প্রবণতা তো আমরা অবশ্যই দেখছি, তবে সেটা আমি 5 আগস্ট পরবর্তী সময় সেটা ডেলিবারেট একটা প্রচেষ্টা আমি দেখি, এবং এই প্রচেষ্টাটা আমি খুব অস্বাভাবিকভাবে নেই না। কারণ স্বাভাবিকভাবে এখানে দেখেন যত ধরনের বাংলাদেশের মধ্যে এই আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি আছে সবগুলোর মধ্যে যখনই একটা অস্থিতিশীলতা তৈরি হবে বাংলাদেশে বা তাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হবে, তখনই কিন্তু এই পতিত সরকার এবং তাদের যারা লেসপেন্সার আছে বাংলাদেশে তারা কিন্তু এইটার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এবং এই বিভক্তিটা আমাদের যত মানে বাড়ে সেটা তাদের জন্য এক ধরনের সুবিধা। কিন্তু এই বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। এখানে যেটা বলা হচ্ছে না সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক নেতারা, মানে ধরেন আমার দলের নেতা, তার ব্যাপারে কিছু বলা যাবে না, সে মোটামুটি সুফি পর্যায়ের মানুষ, মানে তার ব্যাপারে যখন একটা অভিযোগ আসছে আপনি দেখবেন যে তার কর্মীরা এটাকে নিয়ে একেবারে তারা বর্ম নিয়ে একেবারে মাঠে নেমে যাচ্ছে যে আমার নেতা এইসব করতে পারে না, এটা এআই মেড। তো এই ধরনের যে মনস্তত্ত্ব আসলে দলীয় নেতা কর্মীদের, তাদের এই মনস্তত্ত্ব থেকে বের হয়ে আসতে হবে। গতকালকে আমরা যখন দেখলাম এরকম ঘটনা হতে পারে, এটা এখনকার আমরা যেই বক্তব্যটা আমাদের এই আলোচনায় আসছে যে প্রত্যেকেরই রাইট টু প্রাইভেসি, এটা আমরা ক্লেম করব। একজন রাজনীতিবিদ বলেই আপনি তার বেডরুমে ঢুকে যেতে পারেন না তো। এবং এই ভিডিওটা আসলে কে পাবলিশ করলো সেখানেও কিন্তু একটা বড় প্রশ্ন, এবং এটা আসলে উদ্ঘাটিত হওয়া দরকার যে এটা আসলে কোনো প্ল্যানের অংশ কিনা। আবার এখানে প্রতিপক্ষের চরিত্র হননের যে সংস্কৃতি আমরা গত 15 বছর দেখেছি, সেই সংস্কৃতি আবার কেন এখন ফিরে ফিরে আসছে, এটাও একটা প্রশ্ন হওয়া দরকার, এবং জোরালোভাবে এই প্রশ্নটা আসা দরকার। না হলে এইটার ভিকটিম কালকে ওই ভাই হইতে পারে, আমি হইতে পারি। সুতরাং এইটা আমাদের এই প্রশ্নটা তুলতে হবে, এবং দলগতভাবে সাংগঠনিক জায়গায় এই জিনিসটা আসলে কতটুকু অ্যাড্রেস করা হচ্ছে। ভাই যদিও বললেন, এবং জামাত ইসলামের পেজে আমিও দেখলাম যে ওনারা এটা ব্যাপারটা ব্যবস্থা ওনারা নেবেন, কিন্তু এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একজন নারী কিন্তু এখানে জড়িত। তাকে কিন্তু যেভাবে করে তিনি দ্বিতীয় স্ত্রী হতে পারেন, বা যেই সময় আসলে ঘটনা ঘটেছে সেই সময় উনি স্ত্রী হিসেবে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কিন্তু তাকে যেভাবে ফোকাস করে দেখানো হচ্ছে এটা তো মানে তার আসলে রাইটটা ভঙ্গ করা হচ্ছে। এবং ওনাকে যেভাবে করে ওনার চেহারা দেখানো হচ্ছে, এবং আপনি দেখবেন বায়োডাটার কথা আমরা বললাম, বায়োডাটায় ওনার একেবারে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ওনার বয়স, ওনার হাইট, ওনার ওজন কত, এই প্রত্যেকটা বিষয় যখন সামনে আসছে আপনি দেখেন সে সামাজিকভাবে কিন্তু নিগৃহীত হওয়ার একটা সুযোগ আমরা তাকে তৈরি করে দিচ্ছি, এবং তাকে আমরা সমাজের একটা কাঠগড়ায় দাঁড়ানোর একটা জায়গা করে দিচ্ছি। তো সে আসলে তো এই অপমানের মধ্যে তার পড়ার কথা না। এবং আপনি দেখেন এটার মাধ্যমে কি হচ্ছে, তার পরিবারটা কিন্তু জড়িত হয়ে যাচ্ছে, তার বাবাকে সামনে এসে বলতে হচ্ছে যে আমার মেয়েকে আমি তো বিয়ে দিয়েছি। তো এইভাবে করে আমরা যখন প্রত্যেকটা ঘটনা বিচার করব, বা প্রত্যেকটা ঘটনা তো আমরা আসলে সামাজিকভাবে আমরা জাজ হয়ে গেছি, আমরা সবাই বিচারক। আমরা যখন একটা ঘটনা ঘটে সেটা আসলে যেখানে যেখানে আসলে আমাদের বিচারটা ক্লেম করা দরকার, বা যে যতটুকু সময় দেওয়া দরকার, তার থেকে আমাদের একটা প্রবণতা হয়ে গেছে কি আমরা সবাই বিচারক সেজে যাই, এবং একটা সোশ্যাল একটা কোর্ট বসাই যেখানে আমরাই ঠিক বা ভুল এটা নির্ধারণ করি। তো এই প্রবণতা থেকেও আসলে আমাদের একটু বের হয়ে আসা দরকার, এবং আমি মনে করি যে এটা স্বাভাবিকভাবেই এটা জামায়াতে ইসলামের একটা দায়। কারণ স্বাভাবিকভাবে ধর্মভিত্তিক একটা দল, রাজনৈতিক দল, তারা সবাই কিন্তু তাদের এই জায়গা থেকে একটা সফিস্টিকেশন এক্সপেক্ট করে, এবং তাদের প্রতি কিন্তু একটা সফটনেস আছে বাংলাদেশের সমাজের। তো সেইখান থেকে তাদের সেই ভাবমূর্তিটা রক্ষা করার জন্য তাদের সাংগঠনিকভাবে কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখা দরকার। রাকিব আল হাসান, আমি একটু এই প্রসঙ্গে অন্যভাবে যেতে চাই। জনপ্রতিনিধি নামে নানা ধরনের অভিযোগ আছে, এটি শুধু মানে চারিত্রিক বিষয় না, নানান ধরনের প্রকল্পে দুর্নীতি, অনিয়ম, এর মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীর ব্যাপারেও এর মধ্যে সংবাদ চলে আসছে, সেই বিষয়গুলো থাকবে। একই সঙ্গে হানি ট্র্যাপ বলে একটি শব্দ আমরা খুব জানি, এটি আসলে এই সরকারের বা বিরোধী দলের অর্থাৎ এই সংসদকে কেন্দ্র করে আসলে এই ধরনের টার্গেটগুলো চলছে বলে আপনার কাছে মনে হয় কিনা? আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচকদেরকে এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতে একটা কথা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কি রাষ্ট্রীয় নজরদারির কোনো অংশ ছিল না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি আমি আমির হামজার একটা বক্তব্য দিয়ে শুরু করি। তিনি বলেছেন আল্লাহ যদি কিয়ামতে জান্নাতে নেওয়া শুরু করে প্রথমে সাতক্ষীরা দিয়ে শুরু করবে। ঘটনাচক্রে এমপিটা সাতক্ষীরা 4-এর এমপি। আমরা পিতা পুত্রের বা মাতা কন্যার বয়স অঙ্ক কষেছিলাম, নতুন করে অঙ্ক কষতে হবে। এখানে কিছু সিরিয়াস বিষয় আছে যেগুলো আমরা ইগনোর করে যাচ্ছি। ধরেন এখানে একটা ডিও লেটার এসেছে বা চাকরির একটা লেটার, সেই লেটারে হচ্ছে আপনার সুপারিশের একটা বিষয়, শুধু সুপারিশ না, জোর সুপারিশ। আমরা আগে শুনতাম কিছু কিছু শব্দ আমরা বলতাম যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি বা কালিরও বিষয় আছে, সবুজ কালি দিয়ে সুপারিশ করা। সুতরাং এক্স্যাক্টলি আমি সেই প্রসঙ্গগুলো আসতেছি। দেখুন আমাদের জুলাই আন্দোলনের অন্যতম একটা স্পিরিট ছিল, সেখানে হচ্ছে চাকরি হবে মেধার ভিত্তিতে, কোনো বৈষম্য থাকবে না। সেখানে
সব ব্যাখ্যা যদি আমি সত্য ধরে নিই, তারপরেও এখানে জোর সুপারিশ কেন আসলো? তার মানে জোর সুপারিশ করে আপনি কাউকে চাকরির জন্য সুপারিশ করা, সবুজকালিতে সুপারিশ করার অর্থ হচ্ছে কি আপনি জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছেন, নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে কি, যে ভদ্রলোকের ব্যাপারটা আসলো এবং সেখানে আমি উনি তো ইত্তেফাকের রেফারেন্স দিচ্ছেন, আমি সর্বশেষ যিনি কাজী হিসেবে যাকে উপস্থাপন করা হয়েছে তার বক্তব্যটাই শুনলাম, আমাদের সেটা এক্সক্লুসিভলি প্রকাশ করেছে। মিলছে না এক্স্যাক্টলি, সেখানে হচ্ছে কি শ্যামনগর উপজেলার 12 নম্বর গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা BM বাকি বিল্লাহ, যিনি কাজী, তার বক্তব্য হচ্ছে কি তাকে ঘটনার পরে তাকে ঢাকা থেকে ফোন করে বলা হচ্ছে যে আপনি এখন কাবিননামা রেডি করুন, এবং সেখানে বয়স দেখেন 18 বছর 3 মাস, সেটাই সেখানে দেখা হয়েছে। তো সুতরাং এটা ওনার স্ত্রী ছিল না, এটা স্ত্রী ছিল না। আর জামাত ইসলাম ব্যবস্থা নিবে নাকি নিবে না এটা পরের আলাপ, কিন্তু গত 17 জুলাই পটুয়াখালীতে প্রবাসীর বয়স্ক স্ত্রীকে ডেকে নিয়ে তাবিজ পরানোর ঘটনা দেখেছি আমরা, পার্কে ঘোরানোর ব্যবস্থা দেখেছি। আজ পর্যন্ত কোনো ঘটনার বিচার আমি দেখিনি। আমি আসার পথে আমি অনেকগুলা গুগলে সার্চ করলাম আর কি, শুধু প্রবাসীদের বনিয়া, শুধু প্রবাসীর নিয়ে বনিয়া, তার বউ টানাটানি, অমুকের বউ টানাটানি, সব কিছু নিয়ে, যে দলটার নামের সাথে ইসলাম রয়েছে। এবং আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, জামাত ইসলামী যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী জামাত ইসলাম বাংলাদেশের নারীদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক মনে করে, যেটা জুলাই সনদে তার একটা প্রতারণা তাদের রয়েছে। সেখানে 22 নম্বর অনুচ্ছেদে তারা এবার স্বাক্ষরিত করেছিল যে মিনিমাম 5% তারা নারী দিবে, প্রত্যক্ষ ভোটে তারা একজন নারীকেও দেয়নি। সেকেন্ড কথা হচ্ছে কি, জামাতের আমির আল জাজিরা ইন্টারভিউ তারা বলেছিলেন যে তারা তাদের দলে কোনো নারী কখনো জামাতের আমির হতে পারবে না। সুতরাং স্পষ্টত নারীদেরকে যে সেকেন্ড ক্লাস নাগরিক মনে করাটা মানে চাক্ষুষ প্রমাণ রয়েছে, গেল এটা। সেকেন্ড কথা হচ্ছে, আরেকটা কথা আপনাকে বলি, ওনার বক্তব্য দেখবেন, উনি কি বলেছে যে আপনার লাইভ অন রেকর্ড ভিডিও আছে, যে আমি একবারই তাকে হোটেলে নিয়ে এসেছি, বিশ্বাস করেন হোটেলে আমি ভাড়া করিনি, আমার ড্রাইভার ভাড়া করেছে, আমি অন্যায় করেছি, আমাকে ছেড়ে দেন বাবা, এটা ধরা খাওয়ার পরে। তারপরে ড্রাইভারের বক্তব্য দেখেন, ড্রাইভার বলেছে যে শুধু ওই জায়গা না, আরও একাধিক জায়গায় ওনাকে নেওয়া, মানে গোপন জায়গায় নেওয়ার এরকম রেকর্ড রয়েছে। এবং সেটাও বলেছেন যে আমি কিছুক্ষণ আগের ড্রাইভারের সাক্ষাৎকার বলেছে যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি নিরাপত্তা চাচ্ছি। সুতরাং তার ড্রাইভার এমপির ড্রাইভারও নিরাপদ না। তো সুতরাং এটা জিনিসটাকে বিচ্ছিন্নভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং জামাত ইসলাম কী ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থায় নেই। আমি বলি, সংবিধানের 70 আর্টিকেলে বলা আছে, কোনো সংসদ সদস্য যদি দলীয় মনোনীত প্রার্থী হয়, তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে তার সংসদ বাতিল হবে। যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে দল যদি তাকে বহিষ্কার করে তাহলে তার এই সংসদ বাতিল হবে না। জামাত ইসলাম তাকে বাতিল করছে। উনি কিন্তু আবার দেখেন, উনি কিন্তু কেন্দ্রীয় সুরা সদস্য। সুতরাং এই যে জামাত ইসলাম, আমার কথা হচ্ছে জামাত ইসলাম 5টা 10টা 20টা 100টা বিয়ে করে কোনো আপত্তি নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি আপনাদের ঘটনা ধরা পড়ার পরে আপনার কেন অমুক স্ত্রী বানান তমুক স্ত্রী বানান। আপনি ভিডিওতে স্পষ্টত দেখেন, ওই ওনার প্রথম স্ত্রী বক্তব্য দেখেন, দ্বিতীয় স্ত্রী বক্তব্য দেখেন। প্রথম স্ত্রী কথাই বলতে পারতেছে না। দ্বিতীয় স্ত্রী প্রথমে বলেছে কি যে আপনারা ক্যামেরা অফ করেন, আমি সব বলবো, ক্যামেরা যদি সব অন করেন রেকর্ড করে ফেলেন আমি বললে লাভ কি। পরবর্তী আবার সময় গাড়ির মধ্যে ঢুকে নিকাব বেঁধে তখন আবার বলতেছে যে আমরা বিয়ে করেছি। সুতরাং এ ধরনের প্রতারণা বাংলাদেশের সাথে, জনগণের সাথে জামাত ইসলাম অতীত করেছে। তাদের হিস্ট্রিক্যাল একটা রেকর্ড আছে যে 1971 সালে নারীদেরকে দর্শন করছে, এখন তারা লাইসেন্স পেয়েছে, তারা মনে করছে তারা লাইসেন্স পেয়েছে, লাইসেন্স পেয়ে নারীদেরকে চাকরির প্রলোভন দিকে দর্শন করতেছে, আমি এইভাবে বলবো। এবং এটার গুরু তাদের এই শফিক কাকু দেখবেন আপনি, মানে দোনদার আমির, তিনি দেখবেন যে ছোট ছোট বাচ্চাদের, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ওপেনলি চুমাচুমি করতেছে, এটা হচ্ছে তাদেরকে ইন্সপায়ারেশন করে। সুতরাং আমি মনে করি জামাত ইসলাম স্পষ্টত বাংলাদেশের নারী না শুধু, তাদের কাছে কোনো দেশের নাগরিক মানে বাংলাদেশের সিটিজেন তার কোনোভাবেই নিরাপদ না। আর এই ঘটনার পরে এখন পর্যন্ত আবার দেখেন, প্রথমে তারা বলেছে কি যেটা হচ্ছে কি AI, তারপর বলছে ষড়যন্ত্র, তারপর বলছে গোপন হারি পাতা। আরে ভাই তুই অপরাধ করেছিস সেটা স্বীকার করে নিস না কেন? সুতরাং আপনি যে এই যে ছলনাগুলো করতেছেন জনগণের সাথে বারবার, ওই একটা মিথ্যা তো আপনি বারবার বলে এটা সত্য হবে না। সুতরাং আপনি যত বেশি মিথ্যা বলেন তত বেশি ফাঁদে পা দিচ্ছেন। সুতরাং এগুলো করে বাংলাদেশের মানুষের সাথে আপনারা কি বলতে যাচ্ছেন এটা কিন্তু প্রমাণিত। সুতরাং কোনো কন্টেস্ট আপনার সাথে যায় না, আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। অ্যাকশন নেওয়া তো অনেক অপশন রয়েছে, আপনি অ্যাকশন নিচ্ছেন না। দলগুলো তো আসলে অ্যাকশন না, শেষ পর্যন্ত বলে যে ব্যক্তির দায় দল নেবেন, না সবগুলো দলের একই অ্যাকশন। শুনেন, বাংলাদেশে বুর্জোয়া পলিটিক্সে বিএনপি বলে না আওয়ামী লীগ বলে, তারা তো বুর্জোয়া পলিটিক্স। হ্যাঁ, তাদের দলে চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ সবকিছু আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে জামাত ইসলাম আপনি কায়েম করতে চাচ্ছেন, এটাই ইসলাম কায়েমের নমুনা আপনার, এটা ইসলাম কায়েমের নমুনা। সুতরাং আমি মনে করি কি জানেন, মানে হাসরের কিয়ামতের দিন এটা আগে এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, আপনি কি নরমাল মুসলিম নাকি জামাত ইসলামের মুসলিম। সুতরাং এটার জন্য কিন্তু আমরা প্রস্তুত থাকতে হবে, কারণ আমরা এমন এক যুগে চলে আসছি, ধরেন 71 সালে আপনি এগুলোকে ডিফেন্ড করতে পারতেছেন না, 171 সালে এখন এগুলোকে আপনি হালালভাবে যে প্রক্রিয়ার মধ্যে নিচ্ছেন, এটা কিন্তু আমাদের জাতির জন্য একটা কলঙ্ক। কারণ এই ভ্যাকুয়াম আপনি হয়তো ভোটের মাধ্যমে বলতেন আমরা ভোটের মধ্যে প্রতিনিধি হয়ে আসি, ভোটের মধ্যে প্রতিনিধি হয়ে আসলে বাংলাদেশের জনগণের যে নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, একজন নারী নিরাপত্তা, শিশু নিরাপত্তা, শিশু আপনি দেখেন এই অবস্থার মধ্যে থেকে এগুলো নিয়ে কথা বলা রুচি বোধ বাদে। শেষ কথা বলে শেষ করি, আপনার এই অনুষ্ঠানে আজকে ফটো কার্ড আরেকজন নেতা ছিলেন, তিনি এগুলো ডিফেন্ড করতে পারবেন না, যেখানে আসেন নাই, এখানে আরেকজন আসছেন। যাক, আমরা এটা বলি যে আপনার এগুলো ডিফেন্ড করার কিছু নাই, আমরা সবসময় সকল অন্যায় প্রতিবাদ করে যাবো। সুতরাং এগুলোকে ডিফেন্ড না করে তাড়াতাড়ি কিভাবে অ্যাকশন নেওয়া যায় সেটাকে দেখেন। জি, অন্য একটু বিষয়ে আসছে, সেটি হচ্ছে যে বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে জানিয়েছেন এর তথ্য উপদেষ্টা
রাষ্ট্র জনগণের কল্যাণে সরকার প্রধান চাইলে যে কোনো মুহূর্তে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। আসলে মন্ত্রিসভায় রদবদল করার প্রয়োজন আছে কিনা এই মুহূর্তে? মন্ত্রীদের কার্যক্রম আসলে 4 মাস যদিও যথেষ্ট সময় না, তারপরে সেটি আসলে অনেক 5 মাস সময়, হয়েছে, 5 5 মাস সেটি আসলে অনেক সময়। এই মুহূর্তে মন্ত্রীদের ব্যাপারে গণমাধ্যমের যেসব প্রতিবেদন সেটিকেই যদি বিশ্লেষণ করেন, আপনার কাছে মনে হয় কিনা এটি আসলে যথেষ্ট শক্তিশালী মন্ত্রিসভা, বা বিএনপির জন্য এটি একটি খুব ভালো মন্ত্রিসভা? আসলে আপনার এই বিষয়টা তো মনে করেন আমি তো সরকারের সঙ্গে নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ার, আমি প্র্যাকটিস করি, আমি ওগুলি নিয়েই খুব বেশি কনসেন্ট্রেট করছি এই মুহূর্তে। তো যেহেতু মনে করেন যে দল থেকে আমি নমিনেশনও পাইনি, বা আপনি মনে করেন যে সরকারের সঙ্গে কোথাও নেই, তো সেদিক থেকে আমার মানে খুব একটা ইন্টারেস্ট যে আছে আমি তা মনে করি না। দেশটা ভালো চলছে, আমি চাচ্ছি যে দেশটা ভালো চলুক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে আপনার থাকাটাই স্বাভাবিক। সব মন্ত্রী যে আপনি মনে করেন যে পারফরমেন্সটা একই রকম হবে এমনটা আশা করার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকেরই মনে করেন যে ব্যক্তিগত যোগ্যতা বলেন, আপনার একাডেমিক এক্সেলেন্সের কথা বলেন, এক্সপিরিয়েন্সের কথা বলেন, অনেক কিছু কিন্তু নির্ভর করে, তার উপরে ডিপেন্ড করে যে একেবারে ওভারঅল যে পারফরমেন্সটা সেটা একেবারে 100-তে 100 হবে এমন কোনো কথা নেই। বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে বিভিন্ন ব্যক্তি মনে করেন যে আপনার নিয়োজিত আছেন বা পদায়িত হয়েছেন, তাদের প্রত্যেকেরই মনে করেন যোগ্যতা অনুযায়ী তারা তাদের পারফরমেন্সটা করছেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে 180 দিনের একটা টাইম ফ্রেম তিনি দিয়েছেন, যে তিনি সেটা বিবেচনা করবেন। এখন পত্রপত্রিকায় যেটা আসে এর বাইরেও তো উনিও তো নিজেও তো খোঁজখবর রাখেন, আমার আপনার থেকে বেশি খোঁজখবর উনি রাখেন, তো সেটার বিচারটা উনি করবেন যে কার পারফরমেন্স অনুযায়ী তিনি কাকে কতটুকু মনে করেন যে আপনার রাখবেন, কাকে বাদ দেবেন, কিংবা নতুন কাউকে ইনক্লুড করবেন। এই যে ইনক্লুশন কিংবা আপনার মনে করেন যে এক্সক্লুশন, এটা কমপ্লিটলি মনে করেন যে সংসদীয় গণতন্ত্রে দেখা গেছে যে যিনি প্রধানমন্ত্রী থাকেন, সংসদ নেতা থাকেন, ওনারই এখতিয়ার, তাই না? এখানে আপনি আমি সবাই রাম শাম যদু মধু। তো এই ক্ষেত্রে এই জিনিসটা এখনও মানে আপনার আমি বলবো যে এটা টু আর্লি টু স্পেকুলেট, তাই না, কিংবা টু মেক এনি কমেন্ট। অনেকের বিরুদ্ধে মনে করেন যে অভিযোগ আছে, বিভিন্ন জনের বিরুদ্ধে আছে, তাই না? যেমন এই যে আপনার জামাত ইসলামের এমপি সাহেবের কথা বললেন, ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি কিছুটা বলে যে রাইট টু প্রিভিসি বলে একটা কথা আছে, প্রাইভেট লাইফের কথা আছে। এখন সেটা জামাত ইসলাম রাজনৈতিক দল হিসেবে ব্যবস্থা নেবেন কি নেবেন না, কিংবা উনি ব্যক্তি হিসেবে বা একজন পার্লামেন্ট সদস্য যদি হয়ে থাকেন, আইন প্রণেতা হিসেবে উনি ওনার নিজের মানে কনসিয়েন্সের জায়গাটার থেকে উনি কি স্টেপ ডাউন করবেন সেটা ওনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে। কারণটা কি, আমরা যারা মনে করেন যে আইন প্রণেতা, আপনি তো মনে করেন যে সমাজে আপনার চরিত্রের উপর থেকে কিন্তু রিফ্লেকশনটা আসবে, বাকিদের কাছে এই মেসেজটা যাবে। আমি যে কথাটা প্রথমে বলেছিলাম যে উনি যদি এই বিয়ে শাদির বিষয়টা আজ থেকে কয়েক বছর আগের দাবি করে থাকেন, তাহলে সে সময় একজন মাইনরকে বিয়ে করা ওটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ হবে, ওটা ভিন্ন জিনিস। তাহলে সেটা কি রাষ্ট্র চাইলেই কিন্তু ব্যবস্থা নিতে পারেন, রাজনৈতিক দল ব্যবস্থা নিল কি নিল না সেটা ভিন্ন জিনিস, রাষ্ট্র চাইলে নিতে পারবেন। কিংবা এই যে ইনফ্রিঞ্জমেন্ট অফ প্রাইভেসি, এটার সঙ্গে যারা জড়িত ছিলেন রাষ্ট্র, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে পারেন চাইলে। আমি এই জিনিসটাকে কেন বলছি, এটা কিন্তু আপনার সবার ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে এই ধরনের ঘটনা। এখন তো সামাজিক মাধ্যমে ব্যাপক আকারে এ ধরনের তথ্যের ছড়াছড়ি। না না, আমি তো এই কারণেই বলছি যে এটার জন্য মনে করেন যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকা উচিত। এখানে মনে করেন যে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে যে এই ধরনের ঘটনা। আমার কথাটা হচ্ছে যে ওনারা দুইজন একটা রুমের মধ্যে গেলেন, কে ক্যামেরাটা বসিয়েছে, তাহলে ভদ্রলোক বসিয়েছেন বা কিংবা ভদ্র মহিলা বসিয়েছেন, অথবা তৃতীয় একটা পক্ষ বসিয়েছেন, তাই না? তো তাহলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথাটা বললেন যে আমরা মানে কে কার কতটুকু দায়িত্ব পালন করছেন, এটা তো পাবলিক সার্ভেন্ট হিসেবেই কিন্তু এখন করছেন। মন্ত্রীরা মনে করেন যে তাদের দায়িত্বটা মনে করেন যে প্রজাতন্ত্রের দায়িত্বটা পালন করছেন, তাই না? এক্সিকিউটিভের একটা পার্ট হিসেবে তারা করছেন, এবং তাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। মানে এককভাবে যে প্রধানমন্ত্রীকে আপনি দায়ী করবেন তা না, কিন্তু এটা কালেকটিভলি কিন্তু বাকিদের ব্যর্থতাও কিন্তু প্রধানমন্ত্রীকে কিন্তু টাচ করবে। তো তাহলে প্রধানমন্ত্রী কি বসে থাকবেন? তিনি নিশ্চয়ই মনে করেন যে প্রিভেন্টিভ মেজার হোক, প্রিকশনারি মেজার হোক, আপনার মনে করেন যে যেটাকে আমরা বলি যে ভবিষ্যতের জন্য উনি সেটা করতেই পারেন। তো সেই ক্ষেত্রে মনে করেন যে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ দল, এখানে অনেকে আছেন যোগ্য, আরও অনেকে আছেন যাদেরকে তিনি দিয়েছেন যোগ্য মনে করেছেন। ব্যর্থতা আসতেই পারে, সবাই যে সফল হবে এমন কোনো কথা নেই। তো সেদিক থেকে সেই মেজারমেন্টটা যখন উনি করবেন, মাপকাঠিতে মানে ব্যালেন্স, আপনার যেটাকে আমরা বলি ব্যালেন্স, কনভিনিয়েন্স অ্যান্ড ইনকনভিনিয়েন্স, সবটুকু বিচার বিশ্লেষণ করে
তিনি সিদ্ধান্ত নিতে পারেন, ওনার সেই এখতিয়ার আছে, তাই না? সবাই যে আপনার সফল হবে কিংবা একবারে যে সফল হবে, সে নেপোলিয়ন বোনাপার্টের মতো যে একবার না পারলে দেখো শতবার, আপনি সুযোগ দিতেই পারেন, ওনার সেই ডিসক্রিপশন আছে, উনি সুযোগ দিতেও পারেন। যে আমি একটু ফজল হক আপনার কাছে যাই, যেটি হচ্ছে যে বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে যে সংস্কারটি প্রয়োজন ছিল সেটি আসলে এখনো হয়ে ওঠেনি। মানবাধিকার কমিশন বা গুম কমিশন সেই বিষয়গুলো তো থাকছে, এবং এই সংস্কার নিয়েই আসলে এখনো টানাপোড়েন চলছে সরকারি দলের সঙ্গে বিরোধী দলের। এবং যদিও বিএনপি বলছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, সেটির আসলে নিদর্শন কতটা দেখতে পাচ্ছেন? দেখেন, আসলে বিএনপির এই বক্তব্যের সাথে এবং কাজের সাথে আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না। আপনি যদি দেখেন যে বিএনপির 31 দফার প্রথম লাইনই সংস্কার করবে, যে সংস্কার শব্দটা, সেই শব্দ থেকে তারা বের হয়ে যাচ্ছে। তারা এখন এটাকে সংস্কার না বলে তারা এটাকে সংশোধন বলতে চাচ্ছে। এই জায়গাটাতেই হচ্ছে মূল প্রশ্ন, যে আপনি সংস্কার করলে কতটুকু করতে পারবেন। সংস্কার বলতে আমরা এটাকে একটা বৃহত্তর জায়গা মনে করি, বড় ধরনের পরিসরকে মনে করি, যেটাতে ফ্যাসিবাদী শেখ হাসিনার সেই আমলগুলোতে যত জায়গায় আমাদের খারাপ সিচুয়েশন ছিল সবগুলো জায়গায় মূলোৎপাটন করে নতুন কিছু সেখানে রিফর্ম করতে হবে। সেই জিনিসটা কিন্তু ডে ওয়ান থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সেখান থেকে আইদার তাদেরকে কেউ পিছনে সরিয়ে দিচ্ছে, অথবা তারা নিজেরাই ইন্টেনশনালি সেখান থেকে দূরে সরে যাচ্ছে। যেমন আজকে আমি এখানে আসার আগেও আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির, ওনার একটা বক্তব্য ছিল সংস্কার নির্বাচনের আগের বক্তব্য, নির্বাচনের পরে গিয়ে সেটা আরেক জায়গায় গিয়ে অস্বীকার করা, যে ধরনের বক্তব্য নাই। ইদানিং এই বক্তব্যগুলো তাদের বেশ শুনতে দেখা যায়, বলতে দেখা যায়। সংসদের প্রথম দিনে তিনি যখন শপথটা নিলেন, সেই দিনই তো তাদের দুটো শপথ নেওয়ার কথা ছিল। তারা কিন্তু বারবার মিটিং করেছে সাবেক সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সময় সেই সংস্কার কমিশনের বৈঠকগুলোতে, তখন তারা বৈঠক করেছে একরকম, সংসদে এসে আবার তারা নিজেরাই বলছে ওই বৈঠকগুলো আমরা করেছি শুধুমাত্র মানে নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য, আমাদের ভিন্ন উদ্দেশ্য ছিল। তাহলে যদি তাই হয়, তাহলে জাতির সাথে আপনারা প্রতারণা প্রহসন কেন করলেন? আপনারা কেন আবার ভোটের মাঠে গিয়ে জনসভায় বলতে গেলেন যে গণভোটের পক্ষে ভোট দিন, আবার সেই গণভোটকেই আপনারা অবজ্ঞা করছেন? আপনারা সংসদে আবার বলছেন যে এটা আমরা এইভাবে সংবিধানে নাই, এটা আবার নতুন করে সংবিধানে আসবে, তারপরের যে গণভোট হবে সেইটা আমরা পালন করবে। যদি তাই হয় তাহলে 51% বা 50% ভোট আপনারা পেয়েছেন, আর গত যে গণভোটটা হয়েছে প্রায় 69% গণভোটের পক্ষে রায় দিয়েছে। তো জনগণ তো 69% রায় দিয়েছে, তো কোনটা শক্তিশালী হবে, 51 না 79? সরকার টিকবে না গণভোট টিকবে? যদি আপনি ওই প্রশ্ন আমার সাথে পাল্টাপাল্টিতে যান, তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যেটা বেশি ভোট পেয়েছে সেটা টিকবে। আজকে তারা নিজেরাও, বাস্তবতা হচ্ছে যে সংবিধানের যে জায়গাগুলো সেটাকে সম্পূর্ণ গুলিয়ে ফেলছে, এবং আমার এ কারণেই সন্দেহ হচ্ছে যে এটা গুলিয়ে তারা ফেলছে, অথবা কেউ কেউ তাদেরকে এমনভাবে ছক এঁকে দিচ্ছে, লম্বা সময় ক্ষমতা থাকার উদ্দেশ্য হতে পারে, অথবা বিরোধী দলকে ভয় পেয়ে তারা এ ধরনের কাজ করতে পারে, এনসিপিকে ভয় পেয়ে করতে পারে, যে কোনো কার্যক্রমে করতে পারে, তরুণদেরকে ভয় পেয়ে করতে পারে। আপনি কেন এরকম করবেন, যেখানে আপনারা নিজেরাই বিগত দিনে ফেসিবাদের সময় আমরা বলতাম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন 2 টার্মের বেশি থাকা দরকার নেই, একজন প্রধানমন্ত্রী চেয়ারপারসন একই সাথে 2টা জায়গায় দায়িত্ব পালন করবে না, এগুলো আমরা বলেছি না? আমরা বলেছি না যে সম্পূর্ণ স্বাধীন বিচারালয় হতে হবে? আপনার সুপ্রিম কোর্ট স্বাধীনভাবে কাজ শুরু করেছিল রিফাত সাহেবের আমলে, সেটাকে বিএনপি গভর্নমেন্ট আসার পরেই তো আবার সেই জায়গা থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো আপনি যেখান থেকে বলছেন যে গুম, খুন, হত্যা, এই জায়গাগুলোতে সুন্দর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, হবে কোত্থেকে? সংস্কার যদি না থাকে সেখানে কোনো ধরনের এই বিচার ব্যবস্থার সুযোগ নেই। আমার কাছে মনে হচ্ছে বিএনপি এই জায়গাগুলোতে 2 ধরনের আচরণ করছে। একটা হচ্ছে জনগণের সাথে তারা একটা কথা বলার চেষ্টা করছে, আবার ভিতরে ভিতরে তারা সেটা চাচ্ছেও না। যদি তারা সত্যিকার অর্থেই চায়, দেখেন আজকের বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল কিন্তু একটা সময় পিআর পদ্ধতির এই যে আপার হাউস লোয়ার হাউসের কথা বক্তব্যের ছিল। আজকের এই জুলাই বিপ্লবের পরবর্তী প্রথম অধিবেশনেই তো আমাদের সংস্কারের মূল মূল চ্যাপ্টারগুলো আলোচনায় এসে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আজকে তারা কিন্তু মানে সংস্কারের জন্য যে পরিষদ গঠন হয়েছে সেখানে তাদের শপথ নেওয়ার কথা, সেখানে তো তারা শপথ নেয়নি। তো এই যে তারা করছে, আবার তারাই বলছে যে আমরা শপথ নিব কেমনে, সেটা সংবিধানে নাই। আরে বাপুরে, যদি সংবিধানই সেটা না থেকে থাকে, তাহলে তুমি যে ইলেকশনটা করলা, এই ইলেকশনটা তো এই সংবিধানে 26 সালে ছিল না, এটা তো 29 সালে হওয়ার কথা।
যদি আপনি হাসিনার নিয়ম অনুযায়ী সংবিধানটাকে মনে করেন, ভুল ধারণা। তাহলে আমাদের এই জায়গাটাতে কোনো অবস্থাতেই, আমি বলছি কোনো অবস্থাতেই আমাদের সেটা হওয়া উচিত ছিল না। আমি মনে করি যে বাংলাদেশের জনগণ জুলাইয়ের যে অভ্যুত্থান করেছে, আমার ভাষায় বিপ্লব করেছে, এই বিপ্লবটা 24-এর পরবর্তী বাংলাদেশের যেই জায়গাগুলোতে আমরা সংস্কার চেয়েছি, এই সংস্কারের পক্ষেই মূলত জনগণ বিপ্লব করেছে। শুধু বিএনপিকে ক্ষমতায় আনা কিংবা জামাতকে বিরোধী দল বানানো, এই জন্য মানুষ রক্ত দেয় না। 2000 মানুষ জীবন দিয়েছে। আপনার যদি এটা সামান্য কোনো মানে রিফর্ম হতো, ধরেন আমি চলে গিয়েছি, আপনি এসেছেন, ফাইন, কিন্তু 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করছে, জুলাইয়ের মাস এখনো চলছে, আর আমরা ক্ষমতায় আসার প্রায়, আপনি দেখেন শেখ হাসিনা বিদায় নেওয়ার এখন তো 3য় বর্ষ চলতেছে প্রায়, তো 3য় বর্ষে এসেও আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে সংস্কার নিয়ে। সো আমরা কি তাহলে করেছি? আমাদের রাষ্ট্রের জন্য সেরকম কিছু করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আচরণ আমি খুব লাইক করি। তিনি একটি গাড়িতে সুন্দর বক্তব্য করে আছে। সুন্দর করে ড্রাইভ করেন, আমার পছন্দ। তার ওয়াইফকে নিয়ে যান, ভালো লাগে। বিদেশি কিছু কালচার তিনি অ্যাডাপ্ট করতে চাচ্ছেন, খুবই সুন্দর। এটা কিন্তু বাংলাদেশে একজন মানবীয় গুণাবলী, এবং এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের অংশ হিসেবে তিনি পেয়েছেন। কিন্তু তার আশেপাশে যে সকল গাদাগর্দপ দায়িত্ব পাচ্ছে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। একটা সচিব হয়েছে গতকালকে দেখলাম, রাশেদ। আমার সাথে, আমি যখন বিএনপি করতাম, এই কথাটা 1 মিনিট চান্স আমি বলে দিচ্ছি, আমি যখন বিএনপি করতাম, মালয়েশিয়াতে টকশো করতাম, জিয়া পরিবারের জন্য বিদেশ থেকে টকশো আমার চেয়ে বেশি কেউ করে নাই। সেই সময় এই লোকেরা বলেছে তারেক রহমানের নেতৃত্ব তো মানেই না 300 আসনে প্রার্থী দেবে নাকি নূর আর রাশেদ। আমি তখন চ্যালেঞ্জ করে বলেছিলাম বাংলাদেশের পরিবর্তনের জন্য জিয়া পরিবারের বিকল্প নেই। সেই রাশেদ হয় এখন প্রাইম মিনিস্টারের উপদেষ্টা। ও নিজে কি সচিবালয়ের একটা সচিব শব্দ বানান করতে পারে? তাকে কি করে আপনি আজকের এখানে উপদেষ্টা বানান? আর এই উপদেষ্টা থাকলে বিএনপির পরিণতি কি হবে সেটা আমরা ভালো করে জানি। আমি অসীম আপনার কাছে আসবো, রাকিবের কাছে যাই। ওসিম ভাইটা শেষ করার পর আমি বলতেছি যে তুমি না, লয়াল আমার- দেখাইতে পারবে। আমি এক মিনিটে। দুটো বিষয় আছে, আমার একটা আপত্তি আছে। সেটা হচ্ছে যে বিএনপি উদার ছিল বলে জামাত ইসলাম যখন দুবার আপনার এবং এনসিপি দুবার শপথ নিয়েছে, এনসিপি নিয়েছেন কিনা আমার মনে নাই, নিয়েছেন আপনার, এটা কিন্তু স্ট্রাইক ডাউন হতে পারত। সুপ্রিম কোর্টে গেলেই মনে করেন যে Exactly. আপনার আমি সে প্রসঙ্গে কোনো আসলাম। একটা কথা বলি, প্রধান নির্বাচন কমিশনের কি হতো? না, প্রধান নির্বাচন সেটা ওনার সেটা সেটার জন্য সাংবিধানিক তাহলে সেটার জন্য আপনার মনে করেন যে ওই যে কি বলে ওইটাকে আমরা বিচার চাই। চিঠি দিছে অন্য বিষয় হচ্ছে। সেটা সাংবিধানিক উনি দিয়েছেন চিঠি সেটা, দিয়েছে, হ্যাঁ। আমি বলতেছি। উনি দিয়েছেন, উনি দিতে পারেন না, সেটা একটা অসাংবিধানিক। উনি ব্রিচ তাহলে তো ওনার দ্বারা হয়েছে কাজটা। ইন ব্রিচ অফ ওথ উনি ওটা করেছেন, উনি ওটা করতে পারেন না। এখন কথাটা হচ্ছে যে 26 সালে নির্বাচন না 29 সালে নির্বাচন, এটা কিন্তু সেটেলড হয়ে গেছে। এটা রং ধারণা। এটা সেটেলড হয়ে গেছে অ্যাপিলেট ডিভিশনের এই বক্তব্যগুলো আসলে ওই যে ডক্টরিন অফ নেসেসিটি আর্টিকেল 7, এগুলি হ্যাঁ, এগুলি আর্টিকেল 7, না আমি বলি সহজ কথা, আর্টিকেল 7 ডক্টরিন অফ নেসেসিটি, এটা ওই সময় দরকার ছিল। তারপরে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তখন তো আপনার 2বার শপথের বিষয় আর থাকে না, তাই না? আপনি 2বার নিলেন না 1বার নিলেন না 3বার নিলেন, মুরগি কি লেজে জবাই করলেন না গলায় জবাই করলেন, তখন সেটা ইম্যাটেরিয়াল একটা বিষয়। শেষ করতে হবে একদম। আমি আর একটু জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনার এই যে 15th অ্যামেন্ডমেন্ট, যে এই যে পরবর্তী নির্বাচনটা, আমার বন্ধু ফাইজুল হক যে কথাটা বললেন যে নির্বাচন হবে সামনের দিকে, এবং বিএনপি আপনার মনে করেন যে ওই যে সুপ্রিম কোর্টের যে পৃথক আপনার সেক্রেটারিয়েট, এই সমস্ত বিষয় এখনো সেগুলি সেটেল হয়নি। বিএনপি বলেছে এগুলি কিন্তু এলাবোরেট আরও ডিসকাশন দরকার পার্লামেন্টে। এই সমস্ত বিষয়গুলো, এগুলো খুব সেন্সিটিভ ইস্যুস, কারণ রাষ্ট্রের তো একটা ব্যালেন্স থাকতে হবে। অর্গানগুলো মনে করেন যে এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, তাদের মধ্যে ব্যালেন্স থাকতে হবে। আপনি কাউকে ওভার পাওয়ার করতে পারেন না। তাহলে দেখা গেছে একসময় দেখা গেছে এক্সিকিউটিভ ফেসিস ছিল, পরবর্তীতে দেখা গেছে জুডিশিয়ারি আপনার মনে করেন যে ও ওভার এম্পাওয়ার্ড হয়ে যদি যায়, সেটা একটা বিষয় আছে। এরপরে যেটা আছে যে বিএনপি লেট এভরিথিং গো অন ইটস ওন, অ্যালাউড এভরিথিং টু টেক ইস ওন কোর্স। এই যার কারণে 15th অ্যামেন্ডমেন্ট মনে করেন যে ফেরত এসছে, 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে কেয়ারটেকার গভর্নমেন্টে আসছে। অর্থাৎ বিএনপি আগামীতে আর নির্বাচন নিজেরা করবে না, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে, যাতে স্পিরিটটা বোঝা যায়, ইন্টেনশনটা বোঝা যায় যে পাস ইন্টেনশন নিয়েই কিন্তু বিএনপি কাজটা শুরু করেছে। ওই 31 দফার সঙ্গে কিন্তু অ্যালাইন্ড আছে বিএনপি। আমি এই 31 দফা নিয়েই যেতে চাই রাকিব আল হাসান। 31 দফায় যা বলেছে সেটি আসলে পালন করছে কিনা বিএনপি, বা 31 দফায় নির্বাচনে তার যে ইশতেহার ছিল সেটি আসলে কতটা পালন সে করেছে। আমি যদি সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে দেখি, সেটি আসলে কতটা আপনার চোখে পড়েছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, ধরুন বিএনপি পালন করার পথে আছে, তার ইন্টেনশনটা আছে। সেটি না না, কোথায়? আমি বলতেছি পালন করার পথে আছে, তার গুড ইন্টেনশনও আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি সেই জনগণকে ওগুলো ঠিকভাবে বোঝাতে পারতেছে না, এটা তার ব্যর্থতা। এটা হচ্ছে তার ব্যর্থতার জায়গা। এবার আমি ওয়ান বাই ওয়ান বলি। ধরেন 1 নম্বর কথা হচ্ছে, ধরেন সংসদীয় গণতন্ত্রে যখন পার্লামেন্ট বেনিশ হয়ে যায়, তখন ইলেকশন 5 বছর পর হলো না 4 বছর পর হলো, এটা ডাজন্ট ম্যাটার, এটি বিতর্ক শেষ। এটা বিতর্ক শেষ। আমার মনে হয় যেহেতু প্রতিপক্ষ আলোচক উঠে এলেন, এখানে আমি এটা বললাম। আর একটা কথা হচ্ছে আপনাকে এটা মানতে হবে, 2টা শপথের আলোচনা এখানে আসতেই পারে না। কেন আপনাকে বলি,
কারণ আমাদের ইলেকশনটা কিন্তু জুলাই সনদের আলোকে হয় না, আমাদের ইলেকশনটা হয়েছে আরপিও 97-2 আলোকে। তো সুতরাং আপনি দুইটা শব্দ এখানে বলতে পারেন না। আর একটা কথা হচ্ছে ধরেন সংস্কার এবং সংশোধনের ক্ষেত্রে আমার একটু আপত্তি আছে। ধরেন সংস্কার শব্দটা সবসময় একটা পলিটিক্যাল এবং একটা একাডেমিক আলাপ, কিন্তু যখন আপনি জুডিশিয়ারির দিকে যাবেন বা একটা প্রসেস দিকে যাবেন, মানে সাংবিধানিক প্রসেস যাবেন, আমার সাথে একজন লয়ার আছেন ভালো বলতে পারবেন, তখন এটা কখনোই আপনি সংস্কারের মধ্যে যেতে পারেন না। এখন সংস্কার আমরা কখন বলি, সংশোধন কখন বলি, এটা হচ্ছে পয়েন্ট হচ্ছে তখন আমরা বৃহৎ আকারে যখন অনেকগুলো সংশোধন একসাথে করে ফেলি তখন এটাকে আমরা বলার জন্য টার্ম দিয়েছে সংস্কার। আমি একটা উদাহরণ দিই আপনাকে, ধরেন হচ্ছে কি মরলি মন্টো 1909 সালে যেটা, আর মন্টেগু চেমস বোর্ড, ঐতিহাসিক সংস্কার প্রসেস। বা আমাদের সংবিধানে যখন মানে বিধবা বিবাহ আইন ওকে, তারপর হচ্ছে কি আপনার বাল্য বিবাহ নিষেধ, তারপর হচ্ছে কি ওই অ্যাসিড নিক্ষেপের মৃত্যুদণ্ড, হ্যাঁ, এগুলোকে আমরা যখন বড় আকারে পরিবর্তনটা আনলাম তখন এগুলোকে আমরা সংস্কার বলি। ইভেন আমাদের ধরেন বড় বড় সংস্কারগুলা, ধরেন দ্বিকক্ষ আপনার হচ্ছে কি বড় এই প্রেসিডেন্সিয়াল শাসন থেকে আমাদের পার্লামেন্ট এগুলোতেও এখন এটাও আমাদেরকে সংস্কারে বলবো আমরা, কিন্তু করার ক্ষেত্রে আমরা এটা সংশোধনের পক্ষে যেতে হবে। কেন আপনি বলি, কারণ আমাদের জুলাই সনদটা কিন্তু একটা সাপ্লিমেন্ট, এটা কিন্তু সুপ্রা কনস্টিটিউশন না, এটা কিন্তু আপনার সংবিধানকে বাউন্ড করতে পারে না। কারণ হচ্ছে ধরেন আমাদের যে প্রসেসটার মধ্যে যাবে এই প্রসেস তো অষ্টাদশ সংশোধনের মধ্যে যেতে হবে, এর বাইরে তো কোনো উপায় নেই। তার মানে গেলে তো আপনার সংশোধন কমিটির মধ্যে যেতে হবে, বলার জন্য আমরা সংস্কারে বলবো, কিন্তু যেতে হবে তো এই প্রসেসের মধ্যে। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। ধরুন আমি একজন ডাক্তার, সাপোজ আমি সার্জন, আপনি আমার কাছে গলব্লাডার অপারেশনের জন্য আসছেন, আসার পরে যখন আমি আপনাকে বললাম যে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে, এখন আপনার অপারেশন লাগবে। অপারেশন দুটো প্রসেস, একটা হচ্ছে আপনার পেট কাটি করতে হবে, একটা হচ্ছে ফুটা করে করতে হবে। এখন আমার মেডিকেলটা তো ফুটা বলে কোনো কথা না, ল্যাপারোস্কোপিক করে বা এই জাতীয়, তখন আমি আপনাকে বোঝানোর জন্য আপনাকে এভাবে বুঝাবো, কিন্তু যখন আমি প্র্যাকটিক্যালি আমি ওটি নোট লিখবো তখন আমার মেডিকেল টার্মে লিখতে হবে। তো সংস্কার সংবিধানটা একই এইভাবে যেতে হবে। ধরুন আমরা বলার জন্য হয়তো বললাম আমরা এই সংস্কারগুলো করছি, কিন্তু আলটিমেটলি এটা সংশোধনী প্রসেসের মধ্যে যেতে হবে, সংশোধনী কমিটির মধ্যে যেতে হবে। অগ্রগতি দেখতে পাচ্ছি। আচ্ছা, অগ্রগতির ব্যাপারটা আসে, আমি লাস্ট কথা একটু শেষ করি। ধরেন এখানে বিএনপিকে আমরা সমালোচনা করেছিলাম তিনটা কারণে। একটা কারণ হচ্ছে ধরেন অনেকেই প্রশ্ন করেছিল যে ভাই তোমার তো জুলাই সনদও এটা তোমার রোট অফ ডিসেন্ট ছিল না, তাহলে তুমি সংসদ সচিবের কেন বাদ করলা, অধস্তন বিচারক নিয়োগের কেন বাদ করলা, ব্যাংক রেজুলেশন কেন করলা না। পরে আমরা সমালোচনা করতে করতে লাস্ট পর্যন্ত ব্যাংক রেজুলেশন আনছে আগেভাবে ফেরত আসছে। এখন সংসদ সচিবালয়ের ক্ষেত্রে অধস্তন বিচারক নিয়োগ আমার একটা কথা আছে, সেটা হচ্ছে ধরেন এটা তো সেই 1999 পরে 2007 সালে একটা সেটেল ডাউন ইস্যু মাজদার হোসেন মামলার প্রেক্ষিতে। পরবর্তী সময় এটা ওভাবেই ইন্টারিম টাইম করতেছিল, কিন্তু এখানে ইন্টারিম টাইমে একটু ফাইজলামি করছে। ফাইজলামি বিশেষ করে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে উনি করলে কি এটা প্রসেসটা একটু চেঞ্জ করে ফেলছে। ধরেন প্রসেসটা হচ্ছে এরকম যে আপনার হচ্ছে কি বিচারকটা নেবেন হচ্ছে কি আপনার আইনজীবী থেকে একটা জুডিশিয়ারি থেকে। এটা হচ্ছে কি ধরেন সিনিয়রিটি লেভেল ছিল, উনি এটাকে সমান করতে গিয়ে অনেক সিনিয়র আইনজীবী এটাতে বাদ করে যাচ্ছে, ওনাদের একটা আপত্তি আছে এখানে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এখানে বার অ্যাসোসিয়েশনের একটা রোল ছিল, ওনারা এটা বাদ করে দিয়ে উনি কিছু ইউনিভার্সিটি টিচার নিয়ে ঢুকে ফেলছে। তো এটার এখানে কোনো রোল নাই। এই কারণে হচ্ছে কি এটাকে আরো বেটার করার জন্য একই ক্ষেত্রে গুম কমিশনের ক্ষেত্রে আমরা পরবর্তীটা দেখলাম, এক্ষেত্রে এটাকে প্রস্তাব করা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যত কিছু হোক না কেন এগুলো সমাধানটা পার্লামেন্টে হওয়া উচিত, আমি যেটা মনে করি। আর যতটুকু আপনি মনে করেন যে বিএনপিকে চাপ দিয়ে করা উচিত, এটা আপনি পার্লামেন্টে করেন। এক্ষেত্রে হলে কি তাহলে জিনিসটা থাকে না, কারণ অসীম একটা সুন্দর কথা বলছে, আমরা অতিরিক্ত এম্পার্ট করা যাবে না। কারণ আমাদের কান্ট্রির নাম হচ্ছে পিপলস রিপাবলিক বা বাংলাদেশ, আপনি যা খুশি তা করতে পারেন না, প্রত্যেকেরই ক্ষমতা একটা লিমিটেড গণ্ডির মধ্যে রাখতে হবে, একটা লিমিটেশন মধ্যে রাখতে হবে। আমরা এখানে জুডিশিয়ারি রিপাবলিক চাই না, সুতরাং এই বেসিক কনসেপ্ট আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আগামীতে আমাদের এরকম সংকট আরো আসতে পারে, আসলে তখন আপনি কিভাবে এখান থেকে মানে ওভারআপ করবেন। এই কারণে আমি মনে করি যে এখানে সবাইকে মানে যার রোলটা মেনে যার রোলটা অনুযায়ী সেভাবে প্লে করা উচিত। জি, মনিরা শারমিন, এই সংস্কারের বিষয়ে আসলে বিএনপি কতটা কথা রাখছে আপনাদের কাছে মনে হয়, যেহেতু এটা একটি বড় অংশ আপনারাও ছিলেন? দেখেন, প্রথমত আমি যখন আসলে এই আলোচনাগুলো শুনি তখন আমার কাছে মনে হয় যে বেশিরভাগ বিএনপির পক্ষে যারা কথা বলেন তারা একটা ডিমেনশিয়ায় ভোগেন। হ্যাঁ, মানে আমার মনে হয় যে তাহলে নির্বাচনের আগে এই কথাগুলো কোথায় ছিল? এই কথাগুলো শেষ করি। সেটা হচ্ছে যে নির্বাচনের আগে এনারা কোথায় ছিলেন, এই যে টকশো গরম করা বক্তব্য, এই বক্তব্যগুলো কোথায় ছিল? দেখেন, প্রথমত এই যে একদম সচেতনভাবে একটা ভুল কথা বলা হলো এখানে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্বাচন হয় নাই, 1972 এর ইয়েতে নির্বাচন হয়েছে। এর থেকে ভুল কথা আমি মনে হয়, আমি জানি না যে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এই নির্বাচনের আগে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা গেছে। এখন প্রশ্ন আসছে যে এই আদেশটা বৈধ নাকি অবৈধ। বলা হচ্ছে না যে এই আদেশটা অবৈধ, তাহলে এই আদেশটা যদি অবৈধ হয় তাহলে তখন তারা কোথায় ছিলেন? এই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তো পাঠানো হলো, জামায়াত ইসলামের কাছে পাঠানো হয়েছে, বিএনপির কাছে পাঠানো হয়েছে, এনসিপির কাছে পাঠানো হয়েছে, তাহলে তারা তখন কেন বলেন? বিএনপি বলছে তারা নির্বাচন হবে না এই আশঙ্কা থেকে আসলে তখন তাহলে আপনি বলেন শস্যের মধ্যে তো ভূত, তাহলে এটা স্বীকার করতে হবে যে তারা এটা চাতুরির আশ্রয় নিয়েছে। তাহলে এই কথাটা যখন আসছে এটা তো রাজনৈতিক বক্তব্য না, এটা তো সত্য কথা। তাহলে এটা স্বীকার করেন যে হ্যাঁ আমরা চাতুরির আশ্রয় নিয়েছি, ওই সময় আমরা সব বলেছি যে হ্যাঁ বাবা তোমরা যা বলছো সবকিছুর সাথে একমত। দেখেন
বাংলাদেশের মানুষের রাজনীতির প্রতি যে অনাস্থা একটা ছিল 5 আগস্টের আগে আমরা দেখেছি, 5 আগস্ট কিন্তু সেই জায়গাটা ভেঙে দিয়েছে। মানুষ আবার বিশ্বাস করা শুরু করেছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা এখন মনে হয় ভালো হয়ে যাবে, যেটা যেই ধরনের একটা সম্ভাবনা 3 জোটের রূপরেখার সময় 90 সালে হয়েছিল। কিন্তু রাজনীতিবিদরা একসাথে বসলো, বললো যে হ্যাঁ আমরা ভালো হয়ে যাবো। এবারও ঐকমত্য কমিশনে তারা বসলো, বললো যে হ্যাঁ আমরা ভালো হয়ে যাবো, কিন্তু তাদের ভালো হওয়ার নমুনা আমরা এখন দেখছি। তারা কথা দিয়ে কথা এখন বরখেলাপ করছে। দেখেন, আমি একেবারে স্পষ্টভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলি, যেটা হচ্ছে হাইকোর্টের রায়ের মাধ্যমে এখন ফেরত আসলো। বিএনপি কি চায়? বিএনপি চায় হচ্ছে এটা আবার অ্যাজ ইট ইজ, যেটা আগে ছিল সেভাবে করে এটা হোক। কিন্তু দেখেন, ঐকমত্য কমিশনে কিন্তু সেই আলোচনাটা হয় নাই। ঐকমত্য কমিশনে আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যেই এই প্রধান যে উপদেষ্টা হবে সেটা কিভাবে নির্বাচন হবে, একটা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে হচ্ছে নামগুলো সংগ্রহ করা হবে এবং র্যাঙ্ক চয়েসের মাধ্যমে একজনকে নির্বাচন করা হবে। কিন্তু দেখেন, এইটা কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু দেখেন, এই যে প্রত্যেকটা বিষয়ে দেখেন যে নোট অফ ডিসেন্টের কথা বলা হচ্ছে না, যে নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্টে বিএনপি রাজি না, এটা তো আমরা আগেই বলেছি। কিন্তু বিএনপির চাতুরিটা আমি আপনাকে বলি, যখন আপনি দেখেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো, বারবার করে এই কথা বলা হচ্ছে, তারা কিন্তু কখনোই এটা বলে না যে গণভোটের রায় বাস্তবায়ন করার কথা। গণভোটের কথায় তারা আসবে না, কারণ গণভোটের এই 4টা যে প্রশ্ন, তার মধ্যে 4 নম্বরটাতে আছে যে এই বাকি উপরের 3টা ছাড়া অপরাপর যে সংস্কারগুলো সেগুলো রাজনৈতিক দলগুলো জুলাই সনদের সাথে মিল রেখে তারা ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে। যার নোট অফ ডিসেন্ট আছে সে সেটা বাস্তবায়ন করবে না, যার নোট অফ ডিসেন্ট নাই সেভাবে করে বাস্তবায়ন করবে। তাহলে প্রথম যে 3টা, সেই 3টার কথা কেউ বলছে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখানে আসলে সার্চ কমিটির মাধ্যমে হওয়ার কথা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে দলীয়করণ করা যাবে না, এটা হচ্ছে একটা নিরপেক্ষ একটা কমিশনের মাধ্যমে যেটা চেয়ারম্যান নিয়োগ করা হবে, সেটা কথা রাখতে হবে। কিন্তু আমরা কিন্তু সেই কোনো সম্ভাবনা দেখছি না। স্বাধীন বিচার বিভাগ, এখানেও তো এখন আলোচনা হলো যে সেটাও কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, যেভাবে করে গণভোটের রায়টা এসছে। এখন গণভোটের রায়টা তো আপনার মানতে হবে। শোনেন, গণভোটের রায়টা কেন বিএনপির মানতে হবে? এটা তো এনসিপির রায় না, এটা জামাতে ইসলামের রায় না, এটা তো রাজনৈতিক কোনো কমিটমেন্ট না, এটা জনগণের সাথে কমিটমেন্ট। এবং দেখেন, এটা আমি আমার কথা বলছি না, আমি শেষ করছি। সেটা হচ্ছে এই গণভোটের রায়ের কথা জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঐকমত্য কমিশনে বসে আমার উপস্থিতিতে, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম সেজন্য বলছি, উনি বলছেন যে এই পরবর্তী পার্লামেন্ট এই যে জনগণের যে রায়, জনগণ যদি হ্যাঁ ভোটের পক্ষে যদি রায় আসে, তাহলে সেটা পরবর্তী পার্লামেন্ট এটা বাধ্য থাকবে এটা বাস্তবায়ন করতে, কারণ জনগণের অভিপ্রায় হচ্ছে সুপ্রিম। সুতরাং এইটা বলার পরেও যখন আসলে এই গণভোটটাকে অস্বীকার করা হচ্ছে এবং গণভোটের রায়টা বাস্তবায়ন করা হচ্ছে না, এটা একদম স্পষ্টত প্রতারণা। এবং বাংলাদেশের রাজনীতিবিদদের এই জন্যই সাধারণ মানুষ বিশ্বাস করে না। 1 মিনিটে আপনি পাবেন সময়। সঙ্গে স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আছে। আমি স্থানীয় সরকারের আগে আমি একটা কথা বলি, যে আমার বোন যে কথাটা বললো যে ডিমেনশিয়াতে, যারা ডিমেনশিয়ার কথা বলে তারা নিজেরাই ডিমেনশিয়ার মধ্যে আছে। বিএনপি কিন্তু আগে থেকেই বলেছে যে কোনটা মানি কোনটা মানি না। নোট অফ ডিসেন্টের কথা বিএনপি আগে থেকেই বলেছে। বিএনপি জনগণের সঙ্গে জাতির সঙ্গে প্রতারণা করেনি। যেখানে মত ছিল সেটা বলেছে, ভিন্নতা ছিল সেটা বলেছে, দ্বিমত করেছে সেটা বলেছে, কোনভাবে অ্যাচিভ করবো সেটাও বিএনপি বলেছে। কারণ ওই 31 দফার মধ্যে কিন্তু বিএনপিটা আছে। এর মধ্য দিয়েই মনে করেন যে বিএনপি তার মনে করেন যে নির্বাচনী যে ম্যানিফেস্টো সেটা জনগণকে থ্রো করেছে এবং জনগণ মনে করেন যে বিএনপিকে নির্বাচিত করেছে। বিএনপি ম্যান্ডেটটা পেয়েছে জনগণকে, যেটা তারা বলেছে, যেখানে তারা মনে করেন যে দ্বিমত করেছে, যেখানে মনে করেন যে তারা ভিন্নতা আছে, অন্যভাবে করব, কোনভাবে করব, সমস্ত কিছু বিএনপি কিন্তু ক্লিয়ার করেছে। তার মধ্য দিয়ে কিন্তু বিএনপি নির্বাচিত হয়েছে। এই জন্য বললাম যে বিএনপি কোনো প্রতারণা করে নাই। এনসিপির বোন যে কথাটা বলছেন, ওনারা তো সাইনে করেন নাই সনদের মধ্যে, ওনারা মানে বলার রাইটটা কোথা থেকে, এটা হলো কি একটা কথা আছে। তৃতীয় যে কথাটা আছে, দেখেন বিএনপি, শুনেন বিএনপি কি করলো 15th অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, যে অ্যাজ ইট ইজ থাকবে না থাকবে, এটা বিএনপির লুক আউট না, কিন্তু এটা সুপ্রিম কোর্ট থেকে আপিলের ডিভিশন মনে করেন আপনার হাইকোর্ট ডিভিশনের রায় হয়েছে, তারপরে মনে করেন যে আপিল বিভাগ দিয়েছে। সো এই ক্ষেত্রে মনে করেন যে আমার বা আপনার কিছু বলার না। আপনার যদি গ্রিভান্স থাকে আপনি বলেন যে আমি রিভিউ করব, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। সো এই জন্য আমি একটা কথা বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এম আই বাউন্ড টু বি অ্যাবাইড বাই গণভোট? না, গণভোট ইটসেলফ ইজ আনকনস্টিটিউশনাল। কারণ বিদ্যমান সংবিধানে আপনার 2/3 মেজরিটি দিয়ে আপনার সংবিধান যখন আপনার অ্যামেন্ডমেন্ট হবে, অ্যামেন্ডমেন্ট 2/3 মেজরিটি দিয়ে হবার পর আমি আপনাকে বলি, হবার পর সালাউদ্দিন সাহেব যদি বলে থাকেন তাহলে সেটা আনকনস্টিটিউশনাল। হি ক্যানট গো বিয়ন্ড, হি ক্যানট গো বিয়ন্ড কনস্টিটিউশন। না, উনি কনস্টিটিউশন না, সেটা অন্য ভিন্ন বিষয়, সেটা একজন ব্যক্তির দায় একটা দল নেবে না। কিন্তু আমার কথা যেখানে 2/3 মেজরিটিতে পাস হবার পরও গণভোটে যাওয়ার বিধান আছে,
তো আপনি মনে করেন যে ওই যে ঘোড়ার আগে গাড়ি না গাড়ির পরে ঘোড়া, কোনটা আপনি করলেন? আমি সালাউদ্দিন ফজল বিচার- বিচার- দল- ঘোড়ার আগে করতে গাড়ি, পারে। গাড়ির আগে ঘোড়া। দেখেন আমি ব্যারিস্টার অসীমের সাথে একটা বিষয় বলতে চাই যে আসলে প্রতারণা আসলে কি, এই সংজ্ঞাটা আমার এখন নতুন করে শিখতে হবে। যেখানে সংসদে দাঁড়িয়ে একজন মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী আমাদের রবি সাহেব 2-1 দিন আগে এই সংসদের লাস্ট যে অধিবেশন ছিল বলতেছিলেন যে কর মকুব করা এটা নির্বাচনের আগে অর্ডার দিয়েছি এটা আপনার সাথে আমি agree করি। নির্বাচনের জন্য, কিন্তু এখন এই কর মকুবের বিষয়টা না, ওটা নির্বাচন উপলক্ষে এখন আমি একটা কথা বলি, সে একজন ব্যক্তি ছিল, জয়যুক্ত হওয়ার জন্য, তো তিনি সে এখন ব্যক্তি, প্রার্থী সে ছিল। কিন্তু বাংলাদেশের একজন মন্ত্রী। এক না, নম্বর না, আপনি দেখেন, এখন মন্ত্রী। এটা বলার পরে আগে সে মন্ত্রী একটা ছিল না, বলার পরে- MP ও ছিল না। একটু ভাইয়া শেষ করি। এইটা বলার পরে আমি কি তাতে প্রতারণা বলতে পারবো না? আমি কি বলতে পারবো না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রকাশ্যে গণভোটের পক্ষে রায় দিতে স্বাক্ষরিত বলেছেন, গণভোট, ভাই, তার স্বাক্ষরিত মানে গণভোট। তিনি তিনি যদি সেখানে গণভোটের পক্ষে বক্তব্য দিয়ে উৎসাহ প্রদান করেন, তার মানে তিনি এগ্রি যে এই গণভোটটাকে মেনে নিবে, তাহলে একজন প্রধানমন্ত্রী সংসদে এসে এখন আর গণভোটের গণভোট পক্ষে মেনে নেয় না, মেনে ওনারও নিচ্ছে না, বিচার হবে। তাহলে এটা তো এক ধরনের প্রতারণা। ওনারও তো বিচার হবে। এরপরে প্রতারণা, অবশ্যই এটা বড় ধরনের প্রতারণা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী না, যদি এটা করে এইটা থাকেন বলা তাহলে যাবে তিনি না, প্রতারণা এটা করেছেন। বলা যাবে না। এরপরে আপনি দেখেন যে বাংলাদেশের এই মুহূর্তে সালাউদ্দিন সাহেব বারবার সংসদে দাঁড়িয়ে তো একই কথা স্পষ্ট প্রতারণা করলেন। তিনি বললেন আমরা ওখানে যতগুলো বৈঠক করেছি সব বৈঠকের আলোচনা ছিল শুধুমাত্র আমরা নির্বাচনটা করাতে চাই। যদি তাই হয় তাহলে 19 মাস আমাদের টাকা পয়সা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা বৈঠক করলে এক কাপ চা খেয়েছেন, তো সেই টাকাগুলো নষ্ট করে আপনারা কেন বৈঠক করলেন করতে হবে, এবং একদম জাতির সাথে শেষ। প্রতারণা করলেন? আমার কাছে মনে হচ্ছে বিএনপি আদতে এই সরকারের ব্যবস্থায় যারা আছে তারা এই ধরনের সংস্কারগুলোর পক্ষে ওই সময় ছিল যখন ফেসিবাদ ছিল, আর এখন চায় না বিকজ ফেসিবাদ নাই, তারা আবার নতুন ফেসিবাদ তৈরি যে আমি কি করতে বলবো চায়। বলেন। আমি এই প্রশ্নে যে আসলে বিএনপি প্রতারণা করছে কি আচ্ছা না, দেখুন এখানে আসলে এখানে আমি মনে করি যে প্রতারণাটা পুরোটাই ঐক্যমত কমিশন করেছেন। কারণ ঐক্যমত কমিশন এটা মানে আপনি তো জানেন, ধরেন আমি আপনাকে বলি, ধরেন বিএনপি আমরি বাদ দেন, মানে জামাত ইসলাম সব বাদ দেন, আপনি যদি এই গণভোটটাকে চ্যালেঞ্জ করেন, সাধারণ যে লয়ার চ্যালেঞ্জ করলে গণভোট বাতিল হয়ে যাবে। আপনি চ্যালেঞ্জ করলাম আমি আপনাকে, এটা সংবিধান বিশ্বকারে বলতেছে। কারণ এই তখন সালাউদ্দিন সাহেব একটা প্রস্তাব দিয়েছিল যে আমরা জনগণকে চাপি না দিই, জনগণ চায় কি চায় না, হ্যাঁ অথবা না, কারণ আমার তো এই কনস্টিটিউশন পাওয়ার রয়েছে, আমার পার্লামেন্ট রয়েছে, আমার তো পার্লামেন্টে করে আলোচনা হবে। এবং আপনাকে আমি আরেকটা কথা বলি, ধরেন আজকে যদি বিএনপি জুলাই সনদ যদি স্বাক্ষরিত জুলাই সনদ যেটা আদেশ সেটাও যদি মেনে নেয়, এখানে আরেকটা গণভোটের প্রয়োজন লাগবে। কেন আপনাকে বলি, কারণ আপনি আমার এই কনস্টিটিউশনের বেসিক ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছেন, উচ্চ কক্ষ দ্বিকক্ষ আর অনেক কিছু, তারপর হচ্ছে কি হাইকোর্ট ডিভিশন আলাদা করা, সে ব্যাপারে তো বিএনপির ঐকমত ছিল, না, না, ঐক্যমত বিএনপি ছিল। ফর্মুলা না, না, যদি ছিল, হয়, তাও তো ছিল। আপনার লাগবে। না, না, লাগবে, তাও লাগবে, কারণ আমার ক্যারেক্টার চেঞ্জ, তাও লাগবে, সংবিধান সংস্কার সভা তাও লাগবে। লাগবে, তাও আপনার লাগবে, তাও আপনার একটা গণভোট লাগবে। can you go beyond the periphery কারণ of হচ্ছে কি, your কারণ হচ্ছে কি আমাদের সংবিধান, আমি আপনাকে বলি একটা কথা বলি, ধরেন সংবিধানটা যদি আপনি ছুড়ে ফেলে নতুন সংবিধান লিখতেন তাহলে এই ধরনের কোনো আলোচনা আসতো না। কিন্তু আপনার আমাদের এই সংবিধানে প্রথম আমি বলি আপনাকে, প্রথম যে অধিবেশনটা হয়েছিল ওটা হচ্ছে কি প্রাইমারি কনস্টিটিউশন পাওয়ার, বাকি সবার সেকেন্ডারি কনস্টিটিউশন পাওয়ার। কারণ সংবিধানের বেসিক ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন, যদি বেসিক ক্যারেক্টার যদি আপনি কোনোভাবে হাত দিতে চান তখন হচ্ছে কি আপনার একটা গণভোট যেতে হবে। সুতরাং গণভোটটা আবার লাগবে, এটা না 2/3 মেজরিটি লাগবে। নাম্বার 1 2/3 মেজরিটি। এখন আপনি আমাকে বলেন, আপনি যে কথাটা বললেন যে জাতিসংঘ আমি প্রতারণা, একটু মনে আপনি সামনে তো দিয়ে ইউ ওয়্যার এট লিবার্টি টু মেক Exactly. এন্ড আনমেক এনিথিং। মনিরা শর্মা, আপনি তো জামাত ইসলাম কিংবা এনসিপি 2/3 মেজরিটি 200-র উপরে পাওয়া আসন, তাকে তো আপনি বাধ্য করতে তাকে পারবেন না বাধ্য করতে পারবেন না, হ্যাঁ right. বা না দেওয়ার দেখেন জন্য। প্রথমত দেখেন এই যে 31 দফার কথা বলা হলো, 31 দফায় তাহলে কি হিসাব করে বিএনপি শোনেন, বিএনপি তো এই গত 15 বছর বলেছে না গণতন্ত্র নাই বাংলাদেশে, তারা বলেছে না সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, সংবিধানের পরিবর্তন দরকার, এই আমূল পরিবর্তনগুলো তো তারা চেয়েছিল। এখন আমরা যদি বলি গত 15 বছর তো শুধুমাত্র তারা নির্বাচনকে সামনে রেখে এই ক্ষমতা পাওয়ার জন্য এই কথাগুলো বলেছিল। এই গণতন্ত্রকামী দল তো বিএনপি সবচেয়ে বেশি দিন মানে সবচেয়ে এই গণতন্ত্রের জন্য লড়াই করেছে। তার মানে তারা ক্ষমতায় আসার পরে যে একটা কথা মাঝখানে খুব চাউর হয়েছিল না যে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়, আসলে কি সেটাই তাহলে সত্য? তাহলে যেই কমিটমেন্টগুলো আপনি দিলেন, আপনি ঐকমত্য কমিশনে বসে এই জনাব সালাউদ্দিন আহমেদ ইনি গণভোটের প্রস্তাব করলেন, উনি একেবারে কোট আনকোট আমি বলছি, উনি বলেছেন আমরা প্রশ্ন করেছিলাম যে গণভোট তো হচ্ছে সংবিধানের মধ্যে নাই, তাহলে এইটা গণভোট কিভাবে করব আমরা? তখন উনি বলেছিলেন যে না গণভোট সংবিধানে নাই, কিন্তু আমরা যেহেতু রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে পারছি না সেক্ষেত্রে আমরা জনগণের কাছে এই বিষয়গুলো নিয়ে যেতে পারি, জনগণ যে রায় দিবে সেটা আমরা মানতে বাধ্য। তাহলে এই কথা বলার কারণে কেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের কোনো বিচার হবে না? কারণ উনি তো অসাংবিধানিক কথা বলেছেন, একটু আগে অসীম ভাই বলেছে। সুতরাং এই জায়গা থেকে এই প্রতারণার রাজনীতি থেকে বিএনপির বের হতে হবে এবং এটা আমার মনে হয় জনাব তারেক রহমানের এই টনকটা নড়তে হবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য মনিরা শারমিন, ডক্টর ফয়জুল হক, ব্যারিস্টার নাসরুদ্দিন অসীম এবং ডাক্তার রাকিব আল হাসান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।